আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। 21 রাতে অনেক জল্পনা কল্পনা শেষে, অনেক ধরনের নাটকীয় অবস্থা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 7 তারিখ রাতে তিনি চিকিৎসা উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেছেন, পৌঁছে গেছেন নিশ্চয়ই। কিন্তু তার এই বিদেশ যাত্রার পরে এখনও আমরা নানান প্রান্ত থেকে শুনতে পাচ্ছি নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, নানান ধরনের প্রশ্ন, গুঞ্জন। তিনি ফিরে আসবেন কিনা, ফিরে এলো বা কবে ফিরবেন, ততদিন রাজনীতির অবস্থা কী হবে বাংলাদেশের। পাশাপাশি তার সন্তান তারেক রহমান, বিএনপি সিনিয়র চেয়ারপারসন, তিনিও বা কীভাবে কতদিনে আসবেন, এসব নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আসলে এগুলো কি, এই সব উদ্বেগ উৎকণ্ঠার কোনো ধরনের ভিত্তি আছে কিনা, অথবা কতটুকু যৌক্তিকতা আছে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। হাবিবুর রহমান হাবিব, প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই, খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন, তিনি ট্রিটমেন্ট নেবেন, কিন্তু অনেক ধরনের তো প্রশ্ন ছিল তিনি যেতে পারবেন কিনা, বা গেলেও তার পরবর্তীতে কী হবে, আপনার মন্তব্য। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে 21 টেলিভিশন দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা, বিজ্ঞ আলোচক আমার আজিজ ভাইকে আমার শুভেচ্ছা। আমি পরিষ্কার করে বলতে চাই, বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না, আসলে উনি অসুস্থ ছিলেন না, বিএনপি রাজনীতি করছে, রাজনীতি করতে নানান কাহিনী। এখনও কেন যাচ্ছেন না, এখন তো আর উনি বন্দী না। তা আমরা বারবার বলার চেষ্টা করেছি, উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, মানসিকভাবে উনি খুবই এর ভিতরে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, নির্যাতনের মধ্যে ছিলেন। শারীরিক একটা সুস্থতার দরকার তো একটা লং জার্নি করার জন্য। তো সেই লং জার্নি করার মতো সুস্থতা ফিরে নিয়ে আসার কারণেই কিন্তু এতদিন উনি যান নাই। এখন সুস্থতা ফিরে পেয়েছেন, উনি গতকাল চলে গেছেন। এখন বলতে পারবেন না বেগম খালেদা যাচ্ছেন না কেন। ঠিক তেমনিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেশে আসতেছেন না কেন, আওয়ামী লীগের সময় বলতো আসতেছেন না কেন, আসতেছেন না, রাজনীতি করতে হলে মাঠে থাকতে হবে, আসতে হবে, সাহস করতে হবে, নানান কাহিনী বলতো। আমরাও অনেক সময় অনেক উদাহরণ দিতাম, অনেকেই তো আসেনি। ওনার নামে তো মিথ্যাবাদী মামলাদের সাজা দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো ওনাকে আসার জন্য অনেকে আহ্বান, আমি না করতাম। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে পরে ওনাকে আমরা হয়তো আমাদের মাঝে রাখতে পারবো না। কারণ তারেক রহমান না, একটাই তো তারেক রহমান। দেখুন, আমি নিজেই আগেগুলো আসার পক্ষে ছিল, এখন আমি আসার পক্ষে। তো মামলা তো তার শেষ হয়নি, আসবে কীভাবে? আজকে 5 মাস হলো আমি এই বাংলাদেশের সর্বপ্রথম সাজাপ্রাপ্ত আসামি বিগত সরকারের আমলে। আমার মামলা তো শেষ হয়নি, আমার সাজা এখন তো মকুল, আমি এখন জামিনে আছি। আমি মনে করেন কি, আমরা কি চুরি ডাকাতি করতে গিয়েছিলাম, বাড়িঘর দখল করতে গিয়েছিলাম? আমাদের নামে সব মিথ্যা মামলা, সব মামলা, গায়েবী মামলা, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের। সরকার তো কোনো দিকে তাকাচ্ছেই না। আমাদের মামলা আস্তে আস্তে দু একটা করে আস্তে আস্তে আমাদের মামলাগুলো শেষ হচ্ছে। কিন্তু এতদিন তো সময় কথা না। তারেক রহমানের মামলা শেষ করতে 5 মাস লাগবে কেন? আর আগে শেষ করতে পারতেন। তো এখন তারেক রহমান দেশে আসবেন, উনি এসে কারাগারে যাবেন, এটা কি ভালো দেখাবে? উনি আসবেন, কারাগারে যাবেন না, পুলিশ ওনাকে ধরতে যাবেন না, এটা স্বাভাবিক। উনি কি আইন অমান্য করবেন? উনি কি বাসায় থাকবেন? ওনার ওয়ারেন্ট আছে, মামলা যেহেতু জামিন নেওয়া নেই, সাজাপ্রাপ্ত আসামি, তাহলে উনি বাসায় থাকবেন, পুলিশ ধরবে না, এটিকে আইনসম্মত হবে? এই তারেক রহমান উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি মামলা আইনি পক্ষের মধ্য দিয়েই শেষ হবে, তারপরে উনি দেশে অবশ্যই। আমরা তারেক রহমানের বিষয়ের পরে আরেকটু আলোচনা করবো। খালেদা জিয়া গেছেন অনেক জল্পনা কল্পনা শেষে, এখন নানান ধরনের প্রশ্ন তো এখনো পর্যন্ত রয়ে গেছে। কেন প্রশ্ন আসবে কেন? না, তাকে নিয়ে নয়, তাকে ফিরতে দেওয়া হবে। কে বলছে তাকে ফিরতে দেওয়া হবে না? কে বলে কথা? কে বলে? কার এত বড় সাহস? কোন শক্তি খালেদা? মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা। মানুষের ভিতরে কোনো উদ্বেগ নাই, এটা এক শ্রেণীর মানুষ বানাচ্ছে। কেন উদ্বেগ থাকবে? আচ্ছা, খালেদা জিয়াকে আসতে দিবে না, তাকে ঠেকে রাখবে, আসতে দিবে না, এই ক্ষমতা কার আছে? যখন ওয়ান সরকার খালেদা জিয়াকে জোর করে দেশ থেকে বের করে দিয়েছে, কার এত বড় ক্ষমতা বা কার এত বড় সাহস, বিষয়টা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে বলি, আপনারা যাদেরকে ইঙ্গিত করছেন তাদের হয়তো সাহস নেই, কিন্তু মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠাগুলো তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, সেগুলো কি অযৌক্তিক? না, মানুষের মনে উদ্বেগ, সবার মনে উদ্বেগ, আমাদের মধ্যে কোনো উদ্বেগ নেই। উনি আসতে পারবেন না কেন? উনি মামলার সমস্ত মামলা উনি সাজামুক্ত হয়েছেন। কোনো ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই। যে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তার স্বামী দেশের স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীরত্ব, দেশের রাষ্ট্রপতি ছিলেন। উনি আসতে পারবেন না। আপনি বলতে চাচ্ছেন যে মাইনাস করার কোনো ধরনের সম্ভাবনা নেই? চেষ্টা করতে পারে। আমি সেটাই জানতে চাচ্ছি। আমার মনে হয় যে সেই চেষ্টা, আমার মনে হয় যে এখনো সেই চেষ্টা কেউ মানে অঙ্কুরিত হওয়ার চেষ্টা হতে পারে, কিন্তু ওইটাকে সামনে নিয়ে আসার ক্ষমতা কারণ নেই।
আপনি মনে করেছেন যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে, পদত্যাগ না করে পালিয়ে চলে গিয়েছে, তো তার সাথে কি আপনি বিএনপিকে মেলাবেন? আওয়ামী লীগ মাইনাস হয়েছে বলেই বিএনপি মাইনাস হবে? যার অবদান এদেশে আজকে 17.5 বছর ধরে আমরা আন্দোলন করছি, যে দলকে সমাবেশ করতে দেবে না, বিভাগে সমাবেশ করতে দেবে না, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, লঞ্চ বন্ধ, নৌকা বন্ধ, রাস্তাঘাট বন্ধ, তারপরেও আমরা পায়ে হেঁটে ভেলায় চলে, কলা গাছকে ভেলা বানিয়ে, মোটরসাইকেল নিয়ে নদী সাঁতরায় 1 হাঁটু পানির নিচে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছে, ঠেকাতে পারে নাই। রাস্তায় রাস্তায় পিটিয়েছে, আহত করেছে, হত্যা করেছে। সেই বিএনপিকে শীতের মধ্যে আপনার চুলার ভিতরে পানি ঢেলে দিয়েছে পুলিশের লোকজন, রান্না করে না পারে, শীতের মধ্যে আমরা আকাশের নিচে আমরা অবস্থান করেছি। তো সেই বিএনপিকে আসতে দিবে না, এই চিন্তাটা যদি কেউ করে, সেই চিন্তাটা তো অমরূপ। আসতে দেয়া না দেওয়ার কথা তো পরের কথা, এই চিন্তাটা করার সাহসিকতা হওয়ার কথা না, আমার পরিষ্কার বক্তব্য। সাংবাদিক আজিজ, ইমাম আজিজ, আপনার মন্তব্য, মানে যারা এগুলো ভাবছেন তাদের কোনো যৌক্তিকতা আছে কিনা পিছনে? যেহেতু -2 ফর্মুলা শব্দটি এটা বিএনপির পক্ষ থেকে, এখন হাবিবুর রহমান হাবিব খুব জোর কণ্ঠে বলছেন, বলার যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা শুনেছি, 2 দিন আগেও শুনেছি -2 করার বা -1 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। এখন তারা হয়তো আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলছেন, কিন্তু মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে, তাদের মধ্যেও ছিল। আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। দেখেন, 111-এর সময় আসলে -2 ফর্মুলা কিন্তু কার্যকরী করার চেষ্টা করেছে, সেটা আপনার ঐক্যবদ্ধভাবে স্বাভাবিকভাবে এটা প্রতিহত করা গেছে। এবং দুটি দলকে, আওয়ামী লীগ এবং বিএনপি, দুটি দলকেই কিন্তু ভাঙারও চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো সেটাও পারে নাই। তো এখন সেই আলোচনাটা এখনো আছে। যখন এই সরকার নির্বাচনের কোনো তারিখ দিচ্ছিল না, রোডম্যাপ দিচ্ছিল না, নির্বাচন হয় কি হয় না, এরকম পরিস্থিতিতে এই -2 অর্থাৎ 1 মাইনাস হয়ে গেছে আর একটা মাইনাস হবে, এ ধরনের একটা চিন্তা কিন্তু কাজ করেছে, এটা সত্য। এবং বিএনপির মহাসচিব ওপেন বলেছে যে আমরা বিরাজনীতিকরণ চাই না, -2 চাই না, আমরা গণতন্ত্র চাই। তো সুতরাং ওই দিন ওই কথার পর থেকে কিন্তু আবার এটা -2 আলোচনায় এসেছিল। এখন যে পরিস্থিতি, এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে 1, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা নেই। 2, এই সরকার অলরেডি বলাই যায় ডেট না দিলেও, যেহেতু সংস্কার একটা সাথে আছে, কিন্তু নির্বাচনের তারিখ দিয়ে ফেলেছে। এবং গত 2 দিন আগে প্রধান উপদেষ্টা কিন্তু নিউজে একটা সাক্ষাৎকার দিয়েছে, দেখেন তার কিছু অনেক সরল স্বীকারোক্তি আছে সেখানে। আমার মনে হয় যে আমাদের দেশে ধরেন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ঘটে, হ্যাঁ, এটা আমি মনে করি সব ইস্যুতেই ষড়যন্ত্র হয়। এখানে ভারতও ওত পেতে আছে, এই কারণে কেউ কেউ হয়তো শঙ্কা করে, কিন্তু রাজনৈতিক সামগ্রিক পরিস্থিতি এবং বিএনপির নিজস্ব অবস্থান এবং এই সরকারের এখন যে মুভ, তাতে মনে হয় না যে -2 হওয়ার কোনো সম্ভাবনা আছে। তবে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, 7 বার আবেদন করেছে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, দেয় নাই। তিনি আপোষহীন এবং তিনি নিজে ফিরে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। আকাঙ্ক্ষা অর্থাৎ সামান্য বাধাতে তাকে আটকানো যাবে, এটা কিন্তু ধারণা করা অমূলক হবে। কারণ তিনি হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময় যে পরিমাণ আন্দোলন করেছে এবং বিরতিহীনভাবে, এবং তিনি আপোষহীন খেতাবও পেয়েছেন। এবং এবারেও আপনি দেখেন প্রায় কত বছর জেলে রাখলো একটা মিথ্যা একটা অজুহাত দিয়ে, শুধু আটকে গৃহবন্দী জেলেবন্দি করে রেখেছে। তিনি নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছেন। ধরেন এই শেখ হাসিনা যদি না পালিয়ে আরো 5 বছর থাকতো, উনি তো জীবিত থাকতেন না। তারপরেও কিন্তু রিস্ক নিয়েছে, মরে গেলেও সে আপোষ করবে না অন্যায়ের কাছে। এটা কিন্তু তিনি তার জীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন। তো সুতরাং এখন ধরেন বিদেশে চিকিৎসা নিতে গেছেন, তার অনেকগুলো প্রবলেম আছে, ডায়াবেটিক্স আছে, হার্টের প্রবলেম আছে, আর্থারাইটিস আছে, এগুলো তিনি তো নিয়েই আপনার দেখতেন একজনকে সাপোর্ট নিয়ে তিনি চলতেন, আগেও চলতেন। কিন্তু তার এখন কিডনি প্রতিস্থাপন করা দরকার, লিভার প্রতিস্থাপন করা দরকার। এটা আপনার 23 সালে আপনার 3 জন জন হপকিন্স বিশ্ববিদ্যালয় আমেরিকার থেকে আসছিল, আসার পরে তার যে পেটের ভিতরে পানি লিক করতো, এটা কিন্তু আমাদের দেশের কোনো ডাক্তার এটা বন্ধ করতে পারে নাই, ওনারা এসে অপারেশন করে এটা বন্ধ করছিল। তো তারপরে তিনি তারা পরামর্শ দিয়ে গেছে ওনার
আপনার লিভার ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা। তো এই প্রতিস্থাপনের লক্ষ্যেই কিন্তু আসলে গেছে, এইটি তার মেজর সমস্যা। তার ডায়াবেটিক্স, আমারও ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স তো আর এইভাবেই চলবে, তাই না? হার্টের প্রবলেম ওষুধ টষুধ খায় চলবে, হ্যাঁ। আর আর্থারাইটিস প্রবলেম তো এটা বোঝেনি, এটা ক্রনিক, এটা থাকবেই। তো সুতরাং তার এইটা যেটা মূল প্রবলেম, যে তার লিভার থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছিল, যে পানি লিক করতেছিল শরীর পেটের ভিতরে। এই লিভারটা যদি প্রতিস্থাপন করা যায় তাহলে তিনি অন্তত হাঁটা চলা ফেরা বা বুদ্ধি বিবেক যা কাজ করা তিনি সক্ষম হবেন, হ্যাঁ। এবং আমার ধারণা আগে আপনার লন্ডন ক্লিনিকে নিয়ে গেছে, সেখানে ওনাকে চেক করা হবে। চেক করে যদি মনে করা হয় ওই হসপিটালে সব সুবিধা আছে, যদি ওখানে মনে করে যে ওখানেই প্রতিস্থাপন করা ভালো সম্ভব, হ্যাঁ, হয়তো আমেরিকার থেকে ওই এক্সপার্ট 3 জন আসতেও পারে, না হলে আমেরিকা চলে যাবে ফাইনালি, আমার ধারণা যাবে। এবং সব মিলে 2 থেকে 2.5 মাসের বেশি সময় লাগবে না, এবং তিনি ফিরে আসবেন। এবং ফিরে আসার পরে আমি তারেক রহমান সাহেবের একটা কথা শুনেছিলাম, তার থেকে আমার অনুমান হয়েছে যে আমাদের দেশে 31 দফা দিয়েছে, সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পাওয়ার ব্যালেন্স করবে, ক্ষমতা ব্যালেন্স করবে। সেখানে আমার যেন কেন মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে হয়তো তিনি অর্থাৎ বেগম খালেদা জিয়া দেশের নেক্সট প্রেসিডেন্ট হবেন এবং তারেক রহমান সংগঠন চালাবেন। এটা আমার কথা বলেছেন। আমি এই বিষয়ে আসবো আপনার কাছে। হাবিবুর রহমান, আপনি বলছেন যে তারেক রহমানের মামলাগুলো এখনো শেষ হয়নি, 5 মাস কেন লাগবে? প্রশ্ন তো ওইখানেই যে মানুষ ভাবছে যে এই মামলাগুলোর প্রায় একটা মানুষের ধারণা যে প্রতিহিংসা পরায়ণ, কোনোটার যদি সত্যতা থাকে বা না থাকে আমরা জানি না, সেগুলো আদালতের মাধ্যমেই নিষ্পত্তি ঘটবে। কিন্তু এতদিন লাগবে কেন? আপনি নিজেই বলছিলেন। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে কেন এতদিন লাগছে? এখন তাদের শেষ ইচ্ছা কি? তারেক রহমান দেশে আসতে পারবেন না এমন ইচ্ছা তারা পোষণ করেছে বলে আমার মনে হয় না। এখন এটা সরকারের উচিত ছিল আরও আগেই মামলাগুলি শেষ করে দেওয়া, কিন্তু কোনটা মামলায় কোনো সত্যতা নেই। ম্যাডাম খালেদা যে মামলার কারণে বিদেশ যেতে দেওয়া হলো, সেই মামলাতে এত বিএনপি ক্ষমতা নেই। তো এখন বিএনপি ক্ষমতা নেই, অথচ ম্যাডাম খালেদা সেই মামলা মিথ্যা প্রমাণিত হলো, তার মানে মামলাটা মিথ্যা ছিল। তারেক রহমানের মামলাও তাই, আমাদের মামলাও তাই। তো এখন সরকার কারণে সরকার বলতে পারবে, আমরা বলতে পারবো না। তার মানে এই না যে তারেক রহমানের মামলা খুব বেশি দিন আর আটকে রাখবে। আশা করি যেগুলি আছে সেগুলি অতি তাড়াতাড়ি এর নিরসন হবে। ওনার আসার ক্ষেত্রে আমি বলি, যেহেতু উনি এখন বিএনপি চেয়ারপারসন একমাত্র সন্তান, আর উনি বিদেশে গেছেন চিকিৎসার জন্য, মায়ের কাছে ছেলের উপস্থিত থাকা খুব দরকার। যেহেতু ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, জি। তো সেখানে এমন হতে পারে ওনাকে সুস্থ করে নিয়ে একবারও আসতে পারে, তাতে আমাদের সমস্যা নেই। তো অনেক হয়তো আমাকে প্রশ্ন করেছেন যে উনি বাইরে থাকবেন, তাহলে কীভাবে দল চলবে? আগে চলছে না, এই যে আমি তারেক রহমান আমার হাতে তারেক রহমান প্রতিদিন আমাদের সাথে, আমাদের নেতাদের সাথে উনি স্কাইপে কথা বলছেন। আগে তো ম্যাডাম এখানে ছিলেন, উনি ওখানে ছিলেন, দুদিনের কথা বলে তারপর সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে মানে কিছুটা সুস্থ হওয়ার পর এখন তোমার পাশেই থাকবেন। আরও তো সহজ, এখন আমাদের আরও সহজ, আরও সুন্দরভাবে দল চালানোর জন্য সুবিধা হয়েছে। অতএব এখানে উদ্বিগ্নতার কোনো কারণ নেই। আর আমি সরকারকে এটুকু বলতে চাই, যেহেতু সবার সম্মিলিত আন্দোলনের মধ্যে দিয়েই সরকার, আমাদের ব্যাপারটা অবশ্যই সরকারকে চিন্তা করতে হবে। কারণ আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি, কতদিন কোর্টে গিয়ে গিয়ে আমরা এই মামলার থেকে পরিত্রাণ পাবো বলেন আপনি? একজন মামলা 300, 400, 450 মামলা, কোর্টে গেলে কতদিন লাগবে? এই একদিন কোর্টে গেলে সারা দিন চলে যায়, আজকে যিনি প্রধান উপদেষ্টা, উনিও মামলা মাঝখানে ফেস করেছেন। কত বর্বর অসভ্য সরকার ছিল, জুনার মতো একজন নোবেল লরিয়েটকে আপনার লিফট ব্যবহার করতে দেওয়া হয়নি, ওনাকে সিঁড়ি বেয়ে ওনাকে উঠতে হয়েছে। আমরা একদম প্রতিনিয়ত আমাদের হাজার হাজার নেতা কোনো সিঁড়ি বেয়ে উপরে ওঠে। একদিন যেদিন মামলা প্রতিদিনই থাকে, কোনো কাজ হয় না, সারাদিন চলে যায়। এক জায়গায় টাকা খরচ হয়, হয়তো উকিল সাহেব ওইভাবে টাকা নেয় না, কিন্তু কিছু টাকা তো দিতেই হয়। বিশেষ করে হাইকোর্ট থেকে দাম নিতে হলে প্রচুর টাকা লাগে, বিভিন্ন কাগজপত্র এটা সেটা করে। তো এই যে হয়রানি, এখন তো এই যে আমাদের প্রতিনিধিত্ব হয়রানি, আমার যেমন আমার প্রথম সাজা আমি গেছিলাম কোর্টে, আশা করেছিলাম আমার শেষ হয়ে যাবে। আমি গেলাম, আমার 10 জন আইনজীবী দাঁড়িয়েছে, আপনার জজ সাহেব সামনে বসা, আমি পিছনে বসা। পরে ওনার এক বলে যে আমার দেখতে চাই, গেলাম। উনি হয়তো আপনার ছাত্রদের হাওয়া
ছাত্রলীগ প্রেসিডেন্ট ছিলেন আপনি, আপনার নেতৃত্বে মিছিল করেছে। তো তখন আমার লিডার বলে, এই মামলা যে মিথ্যা, যার এখন ইয়ে নেই, আপনার গাড়ি চাষি নাম্বার নাই, নাম্বার প্লেট নাই, মালিক নেই, তো মানে আজকে ওনাকে রিলিজ দেওয়া হোক। উনি বলেন না, আবার ডেট দিয়েছেন 30শে জানুয়ারি। জেনে শুনে বুঝে এই যে এখনো আমরা এই তাপালিংয়ের মধ্যে আমরা আসি, এটা তো আমরা প্রত্যাশা করি না। কেন আপনারা প্রত্যাশা করেন না, কিন্তু কেন ঘটছে? কেন ঘটছে এটা সরকারের অদূরদর্শিতা বলতে পারেন, এবং তারেক রহমানের- তাদের কাজের যে যে কারণ হলো একটি। না, আমি বলছি তারেক রহমানের বিরুদ্ধে এখনো পর্যন্ত কয়টি মামলা আছে? এখন সঠিকভাবে বলতে না, এখন বেশ কয়েকটি আছে, অনেকগুলি মামলার ভিতরে তো শেষ হয়েছে, যেমন গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে অনেকগুলি মামলা শেষ হয়েছে, আরও আছে। এখন আমরা আমাকে এটা বলতেই হবে তো, যে এখন যারা বর্তমান সরকার পরিচালনা করছে, দেশ পরিচালনা করছেন, একজন দুইজন থাকতে পারেন এর মধ্যে। ঘুমের ভিতরে স্বপ্নেও কোনো দেখেন নাই যে তার দেশ পরিচালনা করবে, মন্ত্রী পদমর্যাদা, উপদেষ্টা দেশ পরিচালনা স্বপ্ন দেখছে কেউ? অনেকেই দেখেছে আমার এনজিও আছে, এনজিওটা আর একটু বড় করতে হবে, দেশ পরিচালনা করার চিন্তা তারা করেন নাই। সেই কারণেই হয়তো এইটা এই অবস্থা পড়ে আসছে। তাহলে এতদিন লাগবে কেন? এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল সাহেব, উনি ঢাকা বিভাগের শিক্ষক, উনি আন্দোলনের সাথে ছিলেন, ওনারও তো চিন্তা করা উচিত। এই মামলাগুলো দেখতে কী অবস্থা, এই মামলাগুলো তাকে যে কোনো শেষ করে দেওয়া উচিত। আমাদের এই হয়রানি করার কোনো যুক্তি আছে? এখন আমার পরিষ্কার কথা যে সামনের দিকে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। আমরা সবাই মিলে আন্দোলন করেছি। এই বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের প্রায় 1000-এর মতো আমাদেরই মানুষ শহীদ হয়েছে, ছাত্র, যুবক, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, সাধারণ মানুষ। এবং আমাদের ওই সময় 5-7 হাজার মানুষ আমাদের অ্যারেস্ট হয়েছে, এবং আমাদের কয়েক হাজার মানুষ আহত হয়েছে। তো সবাই আহত হলাম, নিহত হলাম, মার খেলাম, আমরা সরকার গঠন করতে দিলাম ছাত্রদের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে। ধরেন ইউনূস প্রধান উপদেষ্টা, উনি নিজের মতো করে সরকার গঠন করেছেন। উনি কুমিল্লা, চিরাঙ্গার লোক দিয়েই সরকার গঠন করেছেন। আজিজ ভাইয়ের বাড়ি পাবনা, আমার বাড়ি পাবনা, আমার খুলনা থেকে শুরু করে পঞ্চগড়, দিনাজপুর, একজন মানুষ ছিল না, একজন উপদেষ্টা ছিল না। ওই এলাকার লোককে আন্দোলন করেনি। পরেও যে একটা বিতর্কিত একজন শিল্প উপদেষ্টা নাকি বানালে পরে যশোরের বাড়ির দিকে এই যে অবস্থাতে এই সরকারের মধ্যে দেশ পরিচালনা করার আকাঙ্ক্ষা তাদের ছিল না, হঠাৎ তাদের সামনে এসেছে, যেই কারণে তারা বুঝতে পারছেন না যে কোনটা আগে করার দরকার, কোনটা পরে করার কথা। প্রত্যেক দিন সংস্কারের কথা শুনতেছি, কি সংস্কার রিপোর্ট আমরা সামনে আসবো। ছোট্ট একটা কাজ যেটা সেটা যেন সরকার করতে পারে না। দুর্বলতা কোন জায়গায় দেখেন, সাবের হোসেন চৌধুরীকে 6টা মামলা, 2টা মার্ডার, হত্যা মামলা সব যখন জামিন দিলেন, ওই দিন আমি বলেছিলাম যে মানে সে জামিন দিয়েছে, তাকে চাকরি থেকে অবসরে দিয়ে চাকরিচ্যুত করে তাকে রিমান্ডে নিয়ে আসো। তুমি 6টা মামলা রিমান্ড চলাকালীন সেই মামলা জামিন কীভাবে হয় আইন দেখাও, করতে পেরেছে? তো এই যে সরকার দুর্বল, অর্থাৎ বোঝেনি, ইজি ব্যাপার ছিল। জি, এই কারণে দেশ হচ্ছে। আমরা একটা বিরতিতে যাব। সাংবাদিক এম এ আজিজ, আপনার কাছে আমার প্রশ্ন থাকে বিরতির পরে যে সরকার পক্ষ থেকে অনেকখানি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, এখনো যদিও ডেফিনেট করে জানানো হয়নি কবে নাগাদ নির্বাচন, তারপরও এই প্রশ্নগুলো কেন উঠছে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি নিব একটা ছোট বিরতি পরে। দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি খালেদা জিয়ার বিদেশ যাত্রার পরে বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সেইগুলো আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছে। সাংবাদিক এম এ আজিজ, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা তো আগের চেয়ে আরেকটু ক্লারিফাই করেছেন যে ডিসেম্বরের শেষে অথবা 2026-এর মাঝামাঝি। আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব একদিন আগেই বলেছেন যে যদি খুব বেশি সমস্যা চাওয়া না হয় তাহলে 2025 ডিসেম্বর মধ্যে নির্বাচন হতে পারে। আসলে আমরা কোনটি ধরে নেব, নিষ্পত্তিটা কোথায় হতে পারে? আপনি প্রধান উপদেষ্টারটাই ধরে নেবেন। জি, তিনি বলেছেন কিছু সংস্কার করে যদি নির্বাচনে রাজনৈতিক দল সবাই এগ্রি করে তাহলে এবছরের ডিসেম্বরের ভিতরে, অথবা আছে না, ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। আর যদি বেশি সংস্কার চায় তাহলে আরো সময় লাগবে, এটাই তিনি বলেছেন। অর্থাৎ এখানে কিন্তু রাজনৈতিক দল, যে দলগুলি যারা নির্বাচন চাইবে, তারা যেটুকু সংস্কারে এগ্রি করেন উনি জানুয়ারিতে নির্বাচন দিয়ে দিবেন, এটা পরিষ্কার।
তো আপনি যে কথা আগে বলেছিলেন যে আমি মনে করি যে নির্বাচন নিয়ে এখন এই সরকার, আমি বলবো এত দুর্বল সরকার এই ভূখণ্ডে আর আসে নাই। হ্যাঁ, এত দুর্বল সরকার, তারা এই কথা দেওয়ার পরে আর এই কথার থেকে সরার মতো শক্তি তাদের নাই। এখন যদি বিদেশি শক্তির উপরে ভর করে, তাদের উপরে ভর করে যদি নির্বাচন নিয়ে কোনো মানে সমস্যা তৈরি করতে চায়, তাহলে কিন্তু ওনাদের বিপদ হবে এখন যে অবস্থায় চলে আসে। কারণ বিএনপি কিন্তু আর মোটেও দেরি করবে না, বিএনপি অনেক করে ফেলেছে। আর ধরেন ম্যাডাম খালেদা জিয়া আর তারেক রহমান কিন্তু এক না। ম্যাডাম কিন্তু দেশে এবং বিদেশে সব জায়গায় ম্যাডামের গ্রহণযোগ্যতা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, তারেক রহমান ধরেন যেটা আপনি বলছেন যে আসে না, দেখেন প্রথমে নির্বাচন হলো, পিচ্চি হান্নান, পিচ্চি হেলাল সব সন্ত্রাসী বেল দিয়ে দিল। হ্যাঁ, আপনার তারেক রহমানের বেল হতে পারলো না প্রথম। তারপরে ধরেন রাজনৈতিক উদ্দেশ্যে যে মামলাগুলি হয়েছে, যার বিরুদ্ধেই হয়ে থাকে, এই মামলাগুলো স্ক্যান করে একবারে উইথড্র করতে পারতো না, করে নাই। এখন প্রত্যেককে ইন্ডিভিজুয়াল মামলা নিয়ে কোর্টে ফেস করতে হচ্ছে। আর যেটা হাবিব ভাই বললেন, সাবের হোসেন যে 6টা মামলা এক বেঞ্চে একদিনে, বেঞ্চ না কোর্টে একদিনে বেল পেল, এটা পৃথিবীর ইতিহাসে কোনো নজির রিমান্ড চলাকালীন এটা পৃথিবীর ইতিহাসে নজির নাই। কিন্তু আমি যেটা আনঅফিশিয়ালি জেনেছি, এটা কিন্তু জজ সাহেব দিয়েছেন কিনা সন্দেহ আছে, অর্থাৎ বাইরের ইনফ্লুয়েন্স অবশ্যই ছিল। হ্যাঁ, এবং এটাও আমি জানি কিভাবে হয়েছে, আমার কাছে জানা আছে, আমি বলবো না। হ্যাঁ, তবে এটা সবসময় জাজ সাহেবকে, আর যে নির্বাচনগুলোতে জাজ সাহেবের মুখ থেকে তো উচ্চারিত হতে হচ্ছে, যেভাবেই হোক, প্রেসারে হোক, উনি তো উচ্চারিত হয়েছে, তিনি তো চাকরি করেন। এক, দুই হলো যে হাবিব ভাই বললো না তার কেসে গিয়ে খামাখা ডেট দিল। পার্থক্য কি থাকলো? আগের সরকারের সময় তো ঠিক এভাবে হ্যালোতে জামিন হয়েছে, হ্যালোতে আটকে রাখা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে, এখনো যদি হ্যালোতে এগুলো চলে, 15 বছর এক ধরনের ক্যারেক্টার হঠাৎ করে মুছে যাবে না। 15 বছরের রিক্রুটমেন্ট, আপনার যে হাবিব ভাইয়ের একটা কেসের তারিখ বললো না, আমি বলতেই পারি 13 বছরে যত সরকারি চাকরিতে একটা পিয়ন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে, সবগুলোর ব্লাড টেস্ট করে দেওয়া হয়েছে। সাংবাদিক এম এ আজিজ, আমি সে কথা বলছি না, আমি বলছি যে হয়তো তাদের চরিত্র আছে। আমি যদি জায়গায় থাকতাম, 15 বছরের যে কালচার, অপচেষ্টা মানে অপসংস্কৃতি আমরা প্র্যাকটিস করে আসছি, আমি সেই সংস্কৃতি থেকে বিরতি পারতাম না। কিন্তু আমি বলছি যারা হ্যালো দিচ্ছে, এখন তার হ্যালো নিশ্চয়ই আওয়ামী লীগ দিচ্ছে না, এখন তো হ্যালো নিশ্চয়ই অন্য কেউ দিচ্ছে, সেই হ্যালোতে জামিন হয়ে যাচ্ছে, সেই হ্যালোতে আবার কারোর তা আটকে যাচ্ছে। আমি সেটির কথা বলছি, তাহলে এই হ্যালোটা কেন চেঞ্জ হচ্ছে? আমি 2 দিন আগে নিউজে যে ইন্টারভিউ ছাপা হয়েছে, নুরুল কবির সাহেব নিছে, হ্যাঁ, এটা একেবারে প্রফেশনালি ইন্টারভিউটা নিছে, এবং সরল বিশ্বাসে চিফ অ্যাডভাইজার অনেক কথা বলেছে। হ্যাঁ, এবং আমার কাছে তিনি যদিও এইসব হ্যালো ট্যালোর কথা স্বীকার করেন না, তিনি বলেছেন এটা আমাদের নতুন, আমরা এটা প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, চাঁদাবাজির ক্ষেত্রে বলেছে, অ্যাডভাইজারের ক্ষেত্রেও বলেছে, চাঁদাবাজির কথাও বলেছে, এসব সবই বলেছে, স্বীকারোক্তি। তারা চেষ্টা করছে, পারছে না, এটা তাদের জন্য নতুন, তারা চেষ্টা করছে, এই কথাই বলছে। এখন বিষয়টা হলো যে পুরা 15 বছরে পুরা সাজানো অবস্থা, আপনি দেখেন ঠিক পুলিশ আগের মতো কেস নিচ্ছে। একজন হত্যা মামলায় 500 জন আসামি, মারা গেছে নিউ মার্কেটে, বিদেশে থাকলেও আসামি। হ্যাঁ, অদ্ভুত সব। আওয়ামী লীগের আমলে হয়েছে না, বোম ফাটে নাই, আগুন লাগে নাই, গাড়ি পুড়ায় গেছে, তার জন্য 500 জন আসামি বিএনপির লোক, এরকম হয়েছে না? এয়ারপোর্ট রোডে হয়েছে তো। সুতরাং এখনো তাই হয়। আবার এখন যেটা হচ্ছে যে পুলিশ টমার থেকে বেরোতে পারে নাই, কারণ হলো পুলিশ কেস না নিলেই কয় এটা ফেসিবাদের দোষর, ওটা কি জেলে যাবে নাকি, হালিয়ে নাই কেস, এরকমও হয়েছে। এরকমও আবার পুলিশ বেশি মামলা নিয়ে, ঠিক এখন আবার কিন্তু আবার ওই বাণিজ্যও কিন্তু করতেছে, এটাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইভেন ট্রাফিক করে নাই, এখন ট্রাফিকও শুরু করছে। হ্যাঁ, শুরু হচ্ছে আর কি, অর্থাৎ ওনারা রসদ পড়লেই কিন্তু চলমান হবে। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে কালচার, 15 বছরের যে কালচারটা চলমান আছে। 2 নম্বর হলো সরকারি কর্মচারীরা, অফিসাররা সবাই তো ঘুষ খাইছে, পলিটিশিয়ানের, আওয়ামী লীগের লোকদের মতো করে সবাই ভাগ বন্টন করে খাইছে। এখন এইটার থেকেও তারা তাদের চরিত্র পাল্টাতে পারে নাই। সুতরাং আমি এইটাই বলছি যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, যেগুলো রাজনৈতিক মামলা, সেগুলো
এত দেরি হয় কেন? পিচ্চি আলালটা তৈরি হয় নাই, পিচ্চি আলালটা দেরি হলো না। সাবের হোসেনের 6 মামলা একসাথে যদি জামিন হতে পারে, তারেক রহমানের মামলা জামিন হতে পারে না। সুতরাং এখানে খুঁজতে হবে, বিএনপিকেও খুঁজতে হবে কেন এটা হয়। তাহলে কি ওই জাজ সাহেবের দোষ, নাকি কোথাও পার্সু করা হয়েছে কোনো দিক থেকে? এটা তো বার করতে হবে। 6 মামলার আসামি পৃথিবীতে হয় নাকি? এক হিয়ারিং এ 6 মামলার জামিন হয়? রিমান্ড থাকার সময় আবার খুনের মার্ডার কেস এটা হয়, সময়ও তো কভার করে না। 6 মামলার হিয়ারিং এ তো সময় কভার করে না। তো সুতরাং এগুলো কিন্তু তদন্তের দাবি রাখে, এটার তদন্তের দাবি রাখে। এবং ওই জাজ সাহেব যিনি বেল দিয়েছেন, তিনি এক সাংবাদিকের কাছে একান্তে বলেছেন, সেটা আমি শুনেছি, কিন্তু এটা বলছি না। আমার কথা হচ্ছে এটা তদন্ত করে বার করা উচিত, তাহলে দোষটা খুঁজে বার করা যাবে। এবং আমি তো দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার 24 জন, এর ভিতরে তো হেলিকপ্টার নিয়ে ভ্রমণ শুরু হয়ে গেছে, এখানে বসে গেছে তদবির পার্টি, ওখানে বসে গেছে, এগুলো তো হচ্ছে নানান কিছু। হিমালয় থেকে বাংলাদেশ পর্যন্ত সব বাংলাদেশের অংশ, এসব বলা হচ্ছে। মানে এলোপাতারি, এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলে। ইদানিং এই কয়েকদিন আবার একটু চুপ মারছে। কারণ তারা বুঝে ফেলছে যে এখন ইউনূস সাহেব এই ভেজাল নিতে রাজি না। আমার কাছে মনে হয়েছে ইউনূস সাহেব সারা দুনিয়া হচ্ছে তার বেচারণ ক্ষেত্র, এই 54,000 বর্গ মাইল তো তার এরিয়া না। তিনি এই ঝামেলা, উনি নিজেই বলেছেন, এগুলা আমার না, এগুলা আমরা এটাতে এক্সপার্ট না, আমার জগতে আমি ফেরত যাব। এবং সে আমার ধারণা তিনি নির্বাচন দিয়ে এখন কেটে পড়তে চান। এই তার জগতে তিনি চলে যাবেন, তিনি বলেছেন। সুতরাং আমি মনে করব এখন যে পরিস্থিতি, ধরেন তারেক রহমান এখন যে মামলা আছে তার, সেই এয়ারপোর্টে এসে নামলো, কি অবস্থা হবে? ঢাকা শহর অচল হয়ে যাবে। কি করবেন? কোনো আইন কাজ করবে? তখন গুলি কাজ করবে ওখানে। বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য যাবেন, রাত্রে গেছেন, তার এয়ারপোর্টে যাইতে লাগছে 3 ঘন্টা। আর তারেক রহমান এখন সংগঠন করে, সংগঠনের সকল নেতাকর্মী, এই হাবিব ভাই পাবনার থেকে দলবন্ধ দিয়ে চলে আসবো, এই বাংলাদেশের সব বিএনপির নেতাকর্মী সব এসে ভিড় জমাবে, ঢাকা শহর অচল হয়ে যাবে না? এত সহজ না পরিস্থিতি, কিন্তু আর পারমিট করবে না। ওই -2 বলেন আর কাউকে আটক করা এখন নির্বাচনই একমাত্র সমাধানের পথ। এর বাইরে গেলেই সমস্যা তৈরি হবে, এমন সমস্যা তৈরি হবে, এই সরকারের বা বাইরের ষড়যন্ত্র বা ভিতরগত ষড়যন্ত্র কোনোটাই কাজ করবে না। নির্বাচনই একমাত্র সমাধান, এবং এইটা অন্তর্বর্তীকালীন সরকার সেই পথেই যাওয়া উচিত। হাবিবুর রহমান, যেহেতু খালেদা জিয়া আপাতত অনুপস্থিত, তারেক রহমান আগে থেকেই বা দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে রয়েছেন, যারা বলছেন যে নেতৃত্বহীন অবস্থায় বাংলাদেশ, তারা কি সঠিক বলছেন? মোটেই না। নেতৃত্বহীন যদি হতো তো বিএনপি আজকে 17.5 বছর ধরেন, আওয়ামী লীগ যে অত্যাচার করে, পৃথিবীর ইতিহাসে এত নির্মম অত্যাচারের কাহিনী আছে। বাবার সামনে ছেলেকে গুলি করতেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করতেছে, কি না করেছে বিগত সরকার আমলে। বিএনপির লোকজন কি আওয়ামী লীগে যোগদান করেছে? করেনি। সেদিন আমি মুক্তি পেলাম 21শে এপ্রিল, রাত্রিবেলায় 11:30 থেকে 12:30 পর্যন্ত টকশো করলাম। প্রধান বিচারপতির উদ্দেশ্যে বললাম যে আমাকে জামিন দেন নাই, আমার আপত্তি নেই, আমার সাজা কমান নাই, তাতেও আমি মাইন্ড করি নাই, কিন্তু আপনাকে অধিকার কে দিল যে এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না? প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ গঠন হলো, সেই বেঞ্চ কি করে রায়টা দিল জানতে চাই আমি। আমাকে বলতে কালকে তো আবার জেলে যাবেন, যাবো জেলে। আমরা প্রত্যেকে যত নেতারা আমরা জেল থেকে এসে ওই দিনই আমরা আবার শুরু করেছি, রাজপথে গিয়েছি। তো সেই দল, সেই বিএনপিকে আপনি মাইনাস করে দেবেন, সেই বিএনপি মানে এই যে বিএনপি যেভাবে পরিচালিত হয়ে আসছে, বিশেষ করে তারেক রহমান এই বৈষম্যবিরোধী আন্দোলন যখন শুরু হলো, প্রতিনিয়ত কিন্তু ওনার একটা নির্দেশনা ছিল। আমি জেল খাতে বের হয়ে ওই দিনই বলেছি সরকার বিদায় নেবে, এক অনর্গল বলে গিয়েছি আমরা। তারেক রহমান আমাদেরকে আশ্বস্ত করেছেন, সাহসের নেতৃত্বে কোনো সংকট নেই, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হচ্ছে না। বললাম না এই যে তারেক রহমান আমার হাতে, এরা প্রত্যেকের হাতে তারেক রহমান, প্রত্যেকের সাথে তারেক রহমান। আত্মা যেমন শরীরের মধ্যে থাকে, একে আরেকজন বহন করা লাগে না, আমার তা আজিজ ভাই বহন করবেন না, আমার তা আপনি বহন করবেন না, আত্মা শরীরের মধ্যে থাকে। তারেক রহমান আমাদের প্রত্যেকের সাথে আছেন, প্রতিনিয়ত আছেন। অতএব এখানে আমার নেতৃত্ব কোনো রকমের ঘাটতি হওয়ার বা নেতৃত্ব শূন্যতা কোনো প্রশ্নই ওঠে না, বা নেতৃত্ব এর কারণে আমরা দুর্বল হয়ে গেছি, এমন ঘটনা কিন্তু আমাদের ঘটেনি। অতএব তারেক রহমানের নেতৃত্বে সঠিক দেশ চালাচ্ছে। এবং দেখেন, একটা কথা আপনাকে আমি বলবো, সারা পৃথিবীকে স্বীকার করতে হবে, যারা আজকে বিএনপির দিকে আঙ্গুল তাদেরকে স্বীকার করতে হবে।
আবার ভাই মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার বোন নির্যাতিত হয়েছে, আমার বাড়ি গেছে, আমার জমি গেছে, আমার পুকুরে মাছ নিয়ে গেছে। তারেক রহমান আমাদেরকে বলেছিলেন 5 তারিখে যে আপনার সব কিছু হারানোর পর একটা মানুষ, একজন নেতাকর্মী আইন হাতে তুলে নেবেন না। 5 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগ বলেছে, রক্তগঙ্গা বয়ে যাবে, একটা মানুষ মারা যায়নি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যত্যয় ঘটেছে। আপনার বাড়ির ভেঙে দিয়ে আসছে একজন, স্বাভাবিকভাবে সে আপনার বাড়ির পাশে, যে আমি আপনার বাড়ির পাশে দিচ্ছি, আপনার বাড়ি ভেঙে দিয়েছেন। তারপর ওই অর্থে সারা বাংলাদেশে যা হওয়ার কথা ছিল, যে মেসাকার হওয়ার, আজকে যারাই বলুক না তারা থেকেও নির্যাতিত হয়নি, তাদের বাড়ি ঘর ভাঙা যায়নি, তাদের আত্মসম্মান মারা যায়নি, তারা জেলে যায়নি, তারা পুলিশের লাঠিপেটা খায়নি, টিয়ার সেল সহ্য করে নাই। আপনার ইলেকট্রিক শক কেমন লাগে সেটা তারা বোঝেনি। আমরা বুঝেছি, আমাদের হচ্ছে আমরা তারেক রহমানের নির্দেশে আমরা এমনভাবে আমরা নিয়ন্ত্রণ করেছি আমাদের নিজেদেরকে, যে আপনার চিন্তা করতেন। সেই ক্রেডিটটা আপনার না দিয়ে টুকিটাকি ছোটোখাটো কিছু কিছু কাজ, কিছু কিছু একটা দলের লক্ষ না কোটি কোটি কর্মী নেতা, সেখান থেকে কিছু শৃঙ্খল থাকতেই পারে। তো সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো উনি বহিষ্কার করতেছেন, শোকজ করতেছেন, নির্দেশ দিচ্ছেন। তো নিয়ন্ত্রণে আসতে না চাঁদাবাজি, চাঁদাবাজি তো অনেক চাঁদাবাজের নাম জানা আছে, চাঁদাবাজি বললাম তো, কোটি কোটি কর্মী নেতা, এর ভিতরে চাঁদাবাজির নাম হিসাব করেন না কতটা হয়, এটুকু আমরা চাই না। এবং চাঁদাবাজিটা কি জানেন, আজকে ফুটপাতে চাঁদাবাজি হচ্ছে, এই তো এই ফুটপাতে আপনি দোকানপাট উঠে দিতে পারবেন। শুধু ফুটপাত না, বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি, বিভিন্ন পর্যায়ে শুনুন কোন জায়গাগুলি হচ্ছে। আপনার ব্যক্তিগত হবে, কারোর অফিসে গিয়ে চাঁদাবাজি করতেছে, বাড়ি দখল করতেছে, তা তো না। ব্যবসা বাণিজ্য যেগুলি আগে একটা নিয়মের মধ্যে চলছে, এখন সেই নিয়মই হচ্ছে চলছে। আপনার গাবতলী বাস স্ট্যান্ড বলেন, অনেকবার বলেছি, আপনার যাত্রাবাড়ি বলেন, আপনার এই যে মহাখালী বলেন, যখন বিএনপি ক্ষমতা ছিল তারা পরিচালনা করেছে। যেই আওয়ামী লীগ ক্ষমতা আছে পিটিয়ে বের করে দিয়েছে। হাট বাজারগুলি বিএনপি ডেকে নিয়েছিল, সরকারকে ট্যাক্স দিয়েছিল, সরকারকে তারা এই যে টাকার বিনিময়ে যে ডাক হয়, যে ডাক তারা পেয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা আছে বিএনপিকে পিটিয়ে বের করে দিয়েছে। এখন তারা নেই সেগুলো হাট বাজারগুলি। তারপরে বিএনপি এই জায়গাটা করেছে, কিন্তু দখল করে নেয়নি। যারা এই হাট বাজারগুলি ডাকা সার তাদেরকে দিয়ে এসে একসাথে মিলেমিশে একটা পরিচালনা তো করতে হবে। আগামী দিন যখন আবার হয়তো সরকার ইজারা নেবে, টাকা নেবে সরকার, একটা ডাক হয়, একটা হাট 2 কোটি 3 কোটি টাকার হাট ডাক হয়। তো সেইটা তো যারা এখন ওই হাটগুলি যারা পরিচালনা করতেছে, বাসের ধরেন লাইন দিতে হবে, তাদের টোকন দিতে হয়, তার সিরিয়াল মেনটেন করতে কে করবে? এটা তো নিয়মের মধ্যে দিয়ে এটা আছে। এখন এইটাকে যদি চাঁদাবাজি বলেন, আপনার বাড়ি আমি দখল করেছিলাম, আপনি এখন এসে আপনার বাড়ি উঠছেন, এটাকে দখলবাজি হবে? এটা বহু ঘটনা আছে। তারপরেও আমরা মনে করি একটাও যেন না ঘটে, সেটা আমরা চাই, আমাদের নেতাও সেটা চায়। আমি মনে করি যেন তারেক রহমান দেশে ফিরে আসবেন, যেটুকু হয়েছে সেটুকু আর হতে পারবেন না। কারণ উনি খুব কঠোরভাবে, উনি যদি ওনার নেতাকর্মীদেরকে এইভাবে সংযোগ করতে পারেন, আওয়ামী লীগের মুখের কথাকে মিথ্যা বানাই দিয়েছেন, বড় নেতাদের কথা একদম 100% মিথ্যা বানিয়ে দিয়েছেন। 5 লক্ষ লোক মারা যায়, রক্ত একটা লোক মারা যায়নি। একটা লোক মারা যায়নি বলে ভুল হবে। কে মারা গেছে? কে মারা গেছে? না, ওই দিনে কে মারা গেছে? 5 আগস্টের পরে তো অনেক, 5 আগস্টে মারা গেছে। হ্যাঁ, ওটা নরমালি আওয়ামী লীগ দ্বারা ওর চেয়ে বেশি মারা গেছে প্রতি মাসে। আমরা যদি ওটা বলি যে একটা মানুষই মরে ওই দিন 5 তারিখে 5 তারিখে পরে বলতে পারেন। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ আমি তো 5 তারিখের পরে কথা বলি নাই। 5 তারিখ কিছু 5 তারিখের কথা বলেছিল 5 লক্ষ লোক আওয়ামী লীগ, নিশ্চয়ই সেটা তো তেমন কিছু একদিনে মারা যাবে, রক্তে বন্যা হয়ে যাবে। 4 দিন সরকার ছিল না দেশে, তারপরে তো মারা যায়। রাইট, সেটাই বলতে। তারপরে ধর প্রতিহিংসা বছর আপনি আমাকে ভাইকে হত্যা করছেন, স্বাভাবিকভাবে আমার প্রতিহিংসা থাকতেই পারে। সেই ঘটনা তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের 15.5 ইতিহাস দেখেন তো, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ মারামারি কত লোক মারা গেছে, সেই তুলনায় এই 5 মাসে কয়জন মারা গেছে আপনি দেখেন তো। এবং সব জায়গায় যে রাজনৈতিকভাবে মারা গেছে তা কিন্তু না, প্রতিহিংসা বশত হতে হয়েছে। আপনি ব্যাখ্যা কিন্তু বাস্তবতা হচ্ছে যে অনেক জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে, আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ নিতে পারছে না। এগুলো একটা হত্যাকাণ্ড আমরা চাই না, কিন্তু আপনি বলেন যে মারা যায়নি, ওই 5 তারিখে মারা যায়নি, সেটাই তো আমি 5 তারিখে আমি তো টার্গেট হচ্ছে 5 তারিখে। আপনি কিছু বলবেন যে বিষয়ে? না, দেখেন 5 তারিখ থেকে 8 তারিখ বললে ভুল হবে, কারণ 8 তারিখে রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় ওত নেয়। 4-5 দিন তো একটা সরকার বসতে লাগে, আর বসে এই সরকারের যে মানে ক্যাবিনেট যেটা হয়েছে, যেটা অ্যাডভাইজারি কমিটি, এরা তো কেউ রাজনীতিবিদ না, এদের বুঝতেও সময় লেগেছে। অর্থাৎ আপনি যদি বলেন তাহলে কমপক্ষে 15 দিন সরকার ছিল না, এটা বলাই যায়। কিন্তু নিউ ইয়র্কে আধা ঘন্টা কারেন্ট ছিল না, আপনার
50% বাড়ি লুট হয়ে গেছে। বাংলাদেশের লোক এখনো ভালো আছে। 10-15 দিন সরকার ছিল না, কিন্তু এই দেশে ওইভাবে কোনো ঘটনা ঘটে নাই। তবে 5 তারিখের পরে যেটা ঘটেছে, ইমিডিয়েট পরে ধরেন সব পুলিশ থানা 60% থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়ে গেছে, গাড়ি ঘোড়া পোড়ায় দিছে। হ্যাঁ, তারপরে ধরেন সেনানিবাসে 662 জন প্রধান বিচার চিফ অ্যাডভাইজারি বলছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। তো এগুলোর তো সন্ধান মেলে নাই। আয়নাঘরে এই যে বিএনপি নিজেই বলে যে তাদের 17 লোক গুম হয়েছে, এখানে তো সাক্ষী আছে। তো কত লোক এই যে বারবার মায়ের ডাক অমুক ডাক মিটিং মিছিল করে, কত লোক কয়টা গুম ছিল? তদন্ত কমিটি, জাতীয় তদন্ত কমিটি যেটা করছে করে ঢাকার আশপাশে স্বয়ং সেনানিবাসে ডিজিডিএফআই অফিসের নিচে আয়নাঘর ছিল। হ্যাঁ, এটা কি করে কয়জন আয়নাঘরে মারা গেছে, কয়জন হলো, এটা তো এখনো জানলাম না। কয়জন ইভেন ছাত্র মারা গেছে এটার হিসাব নাই, কয়জন জনতা মারা গেছে হিসাব নাই, ছাত্র আহত এখনো মারা যাচ্ছে, এখনো চিকিৎসা নিচ্ছে। তাদেরকে প্রথমে বলা হয়েছিল যে বিদেশে চিকিৎসা, দেশেই তো চিকিৎসা পাচ্ছে না। তো সুতরাং সব জায়গায় লেজে গোবরে হয়ে গেছে আমার ধারণা। আপনি বলেন এই যে 2023 সালে আপনার প্রায় 2.5 লক্ষ অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে, এটা সরকারি দলের নেতাকর্মীদের কাছে। তারপরে পরের বছর দিয়েছে 2 লক্ষ। এই অস্ত্র কোথায়? পুলিশ স্টেশন থেকে অস্ত্র চলে গেছে কোথায়? যৌথ বাহিনী করছিল না অস্ত্র উদ্ধারের জন্য? কই খবর, কই? কিছুই তো দেখলাম না। তো অস্ত্র ফুটবে না, কারো না কারো হাতে আছে, ফোটা সময় মতো ফুটবে, আপনি উদ্ধার করবেন না। আবার সেনাবাহিনীর নিবাসে 662 জন আপনার আশ্রয় নিয়েছিল। এখন তো আপনি দেখেন আওয়ামী লীগের সংগঠক একটাও গ্রেপ্তার হয় নাই, সব ভারতে আছে, নিউ মার্কেটে ঘুরে, বাগানবাড়িতে ঘুরে, দুবাইয়ে ঘুরে ঘুরতেছে, টাকা আছে ঘুরতেছে। হ্যাঁ, একটা বলেন, একটা নাম বলতে পারবেন না সংগঠন। আবার এলাকায় ঢুকছে বিএনপি নেতা কর্মীদের চাঁদা দিয়ে, হ্যাঁ এরকম অভিযোগ না, এটা আছে আমাদের এলাকায় আছে যে কলেজের শিক্ষক সব আওয়ামী লীগ বানায় ফেলাইছে। হ্যাঁ, আমাদের টুকু সাহেব চাকরি দিয়েছে আওয়ামী লীগ বানায়। এখন আওয়ামী লীগের ওই শিক্ষক আছে, কিন্তু পয়সা দিচ্ছে এবং আমার এলাকায় আমি জানি বিএনপির লোক বেশি নিছে, জামাতের লোকও নিছে, এবং এখনো তারা চাঁদা দেয়, তাদের চাকরি কিছু হয় নাই, আছে চাকরি আছে। সুতরাং বিনিময় কিছু হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই সরকার তো কোথাও অ্যাসেপ্ট করে নাই। হ্যাঁ, আপনি বলতে পারতো না, আর্মি চিফকে বলতে পারতো না যে আপনার যে 662 জন 26 জন আপনার সেনানিবাসে যে আশ্রয় নিয়েছিল বললেন, এরা কোথায়? তালিকা কই? তালিকা নিশ্চয়ই আছে, তালিকা কোথায়? জিজ্ঞেস করছে কখনো? যৌথ বাহিনী পাঠালাম অস্ত্র উদ্ধার করতে, এই যে থানায় একটা জরিপ আছে না, কত অস্ত্র চলে গেছে, সে অস্ত্র কোথায়? 250 সব অস্ত্র লাইসেন্স বাতিল করছে এই সরকার। কিন্তু তো 450 যে সর্বশেষ যে লাইসেন্স দিছে এইটাই ধরলাম, এই অস্ত্র গেল কোথায়? অস্ত্র তো আমরা একটারও খবর পাইলাম না। তো এগুলো রিস্কি না বিষয়, রিস্কি বিষয়। ধরেন প্রশাসন মিছিল করে, তাহলে সরকারি নীতিমালার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারছেন না। আবার আমার কথা হলো সংস্কার কমিশন রিপোর্ট দিল, একটা রিপোর্ট, প্রাথমিক রিপোর্টে সংস্কার কমিশনের প্রধান বলে ফেললো যে 50% প্রশাসন ক্যাডারে আর 2% করে বাকি 25 ক্যাডারে 50%। প্রশাসন ক্যাডার এরা একা সরকার চালাবে, মিনিস্ট্রি চালাবে, মিনিস্ট্রির অধীনের সব বিভাগ চালাবে। আপনার ডিসি পদায়ন কিন্তু এই প্রশাসন ক্যাডার থেকে হয়েছে। বণিক বার্তা রিপোর্ট ছাপছে যে প্রশাসন ক্যাডারের 95% হতো স্বৈরাচারের দোসর। আপনি কেন সব ডিসি বানালেন প্রশাসন ক্যাডার থেকে? আপনি আর 25টা ক্যাডার নিয়ে 7 দিনের ট্রেনিং দিলে এটা কি আইনস্টাইন হইতে হয় নাকি ডিসি হইতে? আপনি ওখান থেকে যদি কিছু নিয়ে যদি মিলায় দিতেন ডিসি, তাহলে তো এই রিক্স হয় না। এখন ইলেকশন যদি আপনি জাতীয় ইলেকশন করতে যান, ওই ডিসি সাহেবরা তো ফেসিবাদের দোসর বসে আছে। আপনার ওরা তো চান্স পাইলেই 2 নম্বরই করবে। আপনি তো ইলেকশনটা করতে গেলে তো আপনার পলিটিক্যাল কমিটমেন্ট এই সরকার তো অ্যাসেপ্ট করে না, 2 নম্বরই করলে কি করবেন? সুতরাং
আমার বক্তব্য হচ্ছে ইলেকশন করতে হলে এটাও করতে হবে যে না, ইলেকশন কমিশনের নিজস্ব ফোর্স আছে, অফিসার আছে, তারা হবে, এবং পেশার থেকে ইউনিভার্সিটি থেকে 25টা ক্যাডার আছে, সেখান থেকে রিটার্নিং অফিসার বানাক, ডিসি বাদ থাক, 2 সেন্টে থাক, বাছাই করে 2 সেন্টে থাক, যাদের অতীত রেকর্ড ভালো আছে থাকুক, সমস্যা নাই। কিন্তু যদি ইলেকশনটাই যেহেতু ফেয়ার করতে হলে এই প্রশাসন ক্যাডার নির্ভর থাকলে তো হবে না। এরা সবচাইতে সুবিধাভোগী এবং এদের বিরুদ্ধে আইন করছে। আপনার কারো বিরুদ্ধে দুর্নীতি করুক, অপকর্ম যাই করুক, মামলা করতে হলে সরকারের অনুমোদন লাগে, সুতরাং মামলাও হয় না। সুতরাং এইরকম আমি বক্তব্য হচ্ছে এই সরকার কিন্তু কোনো কিছুই সঠিকভাবে চালাইতে পারে নাই, আবার সঠিক রাস্তায় নিয়েও আসতে পারে নাই। সুতরাং একমাত্র পথ হচ্ছে নির্বাচন দেওয়া, রাজনৈতিক দল দেশ চালাবে, তাদের হাতে ইলেকশনে যে আসে সেই দেশ চালাক, এটাই আমার বক্তব্য। হাবিবুর রহমান, আপনার শেষ মন্তব্য জানতে চাই, এবং যেটি সাংবাদিক এম এ আজিজ বলছিলেন যে নির্বাচন নিয়ে সর্বশেষ মন্তব্যটিও করেছেন, আপনার প্রতিক্রিয়া। আমার শেষ পর্যন্ত আজিজ ভাইয়ের সাথে একটা জায়গায় আমার একটু দ্বিমত আছে, সেটা তো সব জায়গায়, সব উপজেলার সব জায়গায় শিক্ষকদের কাছ থেকে টাকা নেয় না। সব জায়গায় হয়তো আমার উপজেলাতে আমি একটাও দেখি না, আর গ্রহতে আমি দেখি না। বললেন হতে পারে, কিন্তু পাবনার কথা বলেছেন, হ্যাঁ পাবনার কথা বলেছেন, ওনার এলাকা হতে পারে। ওই পাবনা বাড়ি, আমার পাবনা এক। আমি সেটাই বলছি, ওনার আবার অন্য। আমি সেটাই বলছি, হয়তো আপনার উপজেলা নয়, পাবনার অন্য উপজেলা হতে আছে। পারে, হতে পারে না, আমি সেটা বলবো না। আমি আমার নলেজে পড়ে নাই এটা কথা। দ্বিতীয় সবই তো এই 15 বছর উনি নিয়োগ হয়েছে আওয়ামী লীগ, শিক্ষক আওয়ামী লীগ, সেই প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, নতুন যেগুলি। আরেকটা হলো কি, উনি ওইটা যেটা বললেন ডিসিদেরকে বাইরে রাখার কথা বললেন, পাবেন কোথায় আপনি? ডিসি পাবেন কোথায়? এসপি সব তো তারা 15.5 বছর যা ছিল আগে তো বিদায় হয়ে গেছে, 2-1টা আছে। এখন যেটা আমি বলি যে এই যে আপনি বললেন নির্বাচন কমিশনের লোকজনকে দিয়ে নির্বাচন করে, ওরা তো আরও দুর্নীতিবাজ, ওরা তো মহা দুর্নীতিবাজ। ওরা 0% ভোট দেখিয়ে দিয়েছে, কোনো প্রতিবাদ করে নাই। 100% ভোট দেখিয়েছে, প্রতিবাদ করে নাই। 10% দেখে 100, এবং এরা ইভিএম কিনেছে, এর মহা দুর্নীতিবাদ। ওদের তো বিচার হওয়ার দরকার। ওরা আবার নির্বাচন করবে কি করে? প্রত্যেকটা জায়গায় সরকার এমন একটা ফর্মুলা তৈরি করেছিল, আমার ওখানে একজন মদ খেত, নাম বলবো না, তো সে তার পার্টনার খোঁজে, বেশি বেশি লোক বাদ যায়, নিজের টাকা দিয়ে একজনের মদ খাওয়ায় পরে সে তার সংখ্যা বড় করে, পরে একটা দেখা যায় যে তারা টাকা লাগে না, ওরাই তখন কিনে খাওয়ায়। ও আর বাইরের গল্প করতে পারে না যে আমার মদ খায়, নিজে খায়। এই সরকার এই কাজটা করছিল, নিজে চোর, নিজে দুর্নীতি করেছে, নিজে ভোট চুরি করেছে, ভোট ডাকাতি করেছে, প্রশাসনের সমস্ত ক্যাডার লোকজনকে দুর্নীতিবাজ বানিয়ে প্রমাণ করেছে যে তুইও খারাপ, আমিও খারাপ। দেশটা তো ওই জায়গায় চলে গিয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনা খুব কঠিন। এবং এই যে কথাটা বললাম, আজিজ ভাই বললাম, আমিও বললাম, এই যে ম্যাচটা 6 মামলা জামিন দিয়ে দিল, আমি কিন্তু প্রথম দিন আপনি এখানে বলেছিলাম সরকার প্রথম উচিত নতুন করে পুলিশের লোক না, সিপাই, তারপরে একটা পরীক্ষা বলেছেন, আমি প্রথম দিকে বলেছি এএসআই, বিসিএস দিয়ে এএসপি, বিসিএস দিয়ে আপনার ম্যাজিস্ট্রেট, বিসিএস দিয়ে আপনার মুন্সিপ, এই জায়গায় ঠিক করেন। আর উচ্চ আদালতে আপনি কিছু বিচারক নিয়োগ দেন, এরা যারা যাবে সব তো জামিন দিয়ে দিবে, অতএব এই জামিনে দিতে না পারে, এইটা ঠিক করেন। তারপরে ইঞ্জিনিয়াররা ঘুষ খায়, অন্য জায়গায় দুর্নীতি, সেটা পরে ঠিক করেন, এই জায়গাটা আগে ঠিক করেন। এই জন্য সর্বপ্রথম সরকারকে এই জায়গায় নিয়োগ দিতে হবে যে তারা এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, এত জানাশোনার দরকার। জানাশোনাকে চোরের সে বোকা, তারপর সততা সে অনেক ভালো। আমাদের পুলিশের কয়দিন লাগবে ট্রেনিং দিতে? 3 বছর ট্রেনিং, 2 বছর ট্রেনিং দরকার নেই। কোনো মধ্যে করে এই যে বলে অনেকে, একদিন আমার কে তর্ক করলো, হ্যাঁ তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে সময় লাগে। আরে ভাই, পাকিস্তানি আর্মিদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের কয়দিন ট্রেনিং দিয়েছিল? কয়দিন ট্রেনিং ছিল আমরা? পাকিস্তান আর্মিদের সাথে যুদ্ধ করতে গিয়ে তাদের অস্ত্রের সাথে সাথে আমরা আমাদের সবচেয়ে বড় অস্ত্র LMG SLR আর 303 বন্দুক আর হলো SMG এইগুলি। ওইটা যদি 21 দিন ট্রেনিং দিয়ে যুদ্ধের ময়দানে পাঠাতে পারে, আর পুলিশদের 7 দিনের ট্রেনিং দিয়েও লাইন সোজা করতে পারবে না, 1 মাসের ট্রেনিং দিয়ে ম্যাজিস্ট্রেট করতে পারবে না। শেষ করবো। অনেক ধন্যবাদ হাবিবুর রহমান, ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।